এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 এইচএস এক্সাম 2025 ফিলোসফি অর্থাৎ দর্শন লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। শেষ মুহূর্তের সেরা সাজেশন, লাস্ট মুহূর্তের সেরা সাজেশন, এই সাজেশন দেখে তোমরা যাও। আমি আশা করি তোমরা সবাই ফিলোসফি পরীক্ষা ভালো দেবে। আর বিশেষ করে ফিলোসফি পরীক্ষাটা সবারই ভালো হয়, ফিলোসফি এবং সংস্কৃত পরীক্ষাটা সবারই ভালো হয়, কেননা এই পরীক্ষাগুলোতে নম্বর বেশিরভাগই ভালো তোলে। সংস্কৃতে সিলেবাসটা অন্যান্য সাবজেক্টের তুলনায় অনেকটা শর্ট এবং সাজেশন দেওয়া খুব সহজ, কারণ অধ্যায়গুলো কম। আর ফিলোসফি হচ্ছে লজিক কীরকম, যেমন ধরো বচন থেকে গুণ পরিমাণ, মানে বাক্য থেকে বচন করতে হবে, তারপরে গুণ পরিমাণ, তারপরে বাক্য থেকে বচন করে আবর্তন বিবর্তন, এগুলোতে 8 নম্বর করে থাকবে, 4টা করে, 4 দুগুণ 8, ঠিক আছে। এমসিকিউ 24, এসিকিউ 16, তারপরে টিকা, বৈধতা বিচার, দোষ গুণ বিচার, তারপরে মিলের থেকে বট কোশ্চেন, এই সব মিলে কিন্তু একটা ভালো পরীক্ষা হয় ফিলোসফিতে। আর যারা বাক্য থেকে বচন করে গুণ পরিমাণ ঠিক করবে 4টা, তোমরা 8 নম্বরই পাবে, 4 দুগুণ 8, মানে প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর করে। যারা আবর্তন বিবর্তন ঠিকঠাক করবে তারাও কিন্তু ওখানে 4টা করলে 4 দুগুণ 8, 8 আর 16 কিন্তু ওখানেই হয়ে গেল। তারপরে টিকা আছে, শর্ট কোশ্চেন আছে, প্রজেক্ট রয়েছে, যার জন্য সবারই পরীক্ষা কিন্তু ভালো হয়। তাই বলছি সব সাবজেক্টের পরীক্ষাই ভালো করে দিতে হবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিদ্যা, যার যে সাবজেক্ট রয়েছে, জিওগ্রাফি, সংস্কৃত, তারপরে এদিকে ফিজিক্যাল এডুকেশন, সেটা তো আলাদা ব্যাপার, তোমরা প্র্যাকটিক্যালি ভালো একটা নম্বর পাও। তারপরে অন্যান্য সাবজেক্ট যেগুলো রয়েছে তোমাদের এডুকেশন থেকে শুরু করে মানে এমন কিছু সাবজেক্ট রয়েছে যেটা হয়তো সব স্কুলে নেই, এমন কিছু সাবজেক্ট অনেক স্কুলে রয়েছে, কয়েকটা স্কুলে রয়েছে, সেগুলো একটু পড়বে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। তা আমি যেটা বলবো আজকের এই সাজেশনে ফিলোসফির একটা টিপস দেবো, এই টিপস অনুসারে তোমরা একটু মানে অ্যাপ্লাই করো টিপসটা, দেখবে ভালো রেজাল্ট করতে পারবে। ফিলোসফিতে বচন চ্যাপ্টার থেকে 8 নম্বরের একটা প্রশ্ন থাকবে। বচন চ্যাপ্টার থেকে যে 8 নম্বরের প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নের নিচে অথবা দিয়ে 4টা বাক্য থাকবে। 4টা বাক্যকে বচন করে তার গুণ পরিমাণ নির্দেশ করতে হবে। এই গুণ পরিমাণ যদি ঠিকঠাক করতে পারো বা বচন ঠিকঠাক করতে পারো, এ ই আই ও, তার গুণ পরিমাণ যদি ঠিকঠাক করতে পারো 4টা, এই 4টার নম্বর কত জানো? প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে। তাহলে 4টা যদি তুমি বাক্য থেকে বচন করে গুণ পরিমাণ নির্দেশ করতে পারো, তাহলে কিন্তু তোমরা সবাই 8 নম্বর পাবে এখানে। এই নম্বরটা তোমার কিন্তু প্লাস পয়েন্ট হয়ে গেল 8। আর তোমরা কেউ বট কোশ্চেন লিখতে যাবে না, বট কোশ্চেনে কিন্তু 8-এ 8 পাবে না। আর যারা মনে করো না আমি বট কোশ্চেনে লিখবো, বট কোশ্চেন ভালোভাবে জানা আছে, নিখুঁতভাবে লিখতেও, তারা লিখবে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বট কোশ্চেনটাকে অ্যাভয়েড করে তারা কিন্তু লেখে কোনটা, ওই যে 4টা বাক্য থেকে বচন করে গুণ পরিমাণ, এইটাই। তাহলে বচন থেকে প্রথম থাকবে একটা 8-এর প্রশ্ন, তার নিচে অথবা দিয়ে 4টা বাক্য, আর তাকে গুণ মানে বচন করে গুণ পরিমাণ নির্দেশ করতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট তোমরা বাক্য থেকে বচন করে গুণ পরিমাণ নির্দেশ করবে, এর জন্য কিন্তু 8 নম্বর এখানে। এই 8 নম্বর কিন্তু পাবেই, এখানে 7 নম্বরও আসবে না, 8-এ 8 পাবে যদি বচন এবং গুণ পরিমাণ ঠিকঠাক হয়। গেল। এরপরে আবর্তন, মানে একটা অমাধ্যম অনুমানের যে চ্যাপ্টার, আবর্তন এবং বিবর্তন, এই আবর্তন বিবর্তন থেকেও 8-এর একটা প্রশ্ন আসবে, তার নিচেও অথবা দিয়ে বাক্য থেকে বচন করে আবর্তন থেকে বিবর্তন, আবর্তিতের বিবর্তিত, এগুলো কিন্তু করতে হবে। এখানেও কিন্তু 4টা, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে, 4 দুগুণ 8। ক্লিয়ার? তাহলে তোমরা বাক্য থেকে বচন করে গুণ পরিমাণ নির্দেশ করবে, এখানে 8 নম্বর। আবার নিচের বাক্যগুলির আবর্তিত বিবর্তিত বা নিচের বাক্যগুলির বিবর্তন বা আবর্তন, যেটাই করো না কেন, এখানেও কিন্তু 8 নম্বর। তাহলে 8 আর 16 এই নম্বরটা তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা কেউই অমাধ্যম অনুমান এবং বচন থেকে 8-এর বড় কোশ্চেনে হাত দেবে না। তোমরা সবাই এই যে 4 দুগুণ 8, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে রয়েছে, এগুলো করার চেষ্টা করবে। কেননা তোমরা সবাই টিউশন পড়েছো, ফিলোসফি স্পেশাল টিউশন পড়েছো,
বা কেউ হয়তো এক জায়গায় 4টা সাবজেক্ট যে যেখানে যেভাবে পড়েছো সবাই ফিলোসফি লজিকটা বুঝেছো, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে আমি কিছু জাস্ট বললাম যে কোথায় নম্বরটা বেশি ক্যারি করবে, সেটা হচ্ছে বাক্য থেকে বচন করে গুণ পরিমাণ নির্দেশ, এখানে 8 নম্বর পাবে। আর বাক্য থেকে বচন করে আবর্তনের বিবর্তন, আবর্তিত বিবর্তিত, এগুলো যদি করো আবর্তন বা বিবর্তন, এখানে 8 নম্বর পাবে। 8 আর 16 কিন্তু হয়ে গেল। তাহলে এখানে কিন্তু বট কোশ্চেন লেখার কোনো ব্যাপার নেই। এই অমাধ্যম অনুমান থেকেও বট কোশ্চেন লিখবে না, বচন থেকেও বট কোশ্চেন লিখবে না, তোমাদের বট কোশ্চেনও কমন পড়বে। তার সঙ্গে যে 4টা করে বাক্য থেকে বচন করে গুণ পরিমাণ বা এই যে কী বলে আবর্তন বিবর্তন, এগুলোও কমন পড়বে। এটা কমনের ব্যাপার নেই, নিয়ম জানো তোমরা, নিয়ম থেকে এগুলো অ্যাপ্লাই করবে, সূত্র থেকে নিয়মাবলী এগুলো করবে। এরপরে লেখা থাকবে, তাহলে আবর্তন বিবর্তন বললাম 4 × 8, মানে একটা 2 নম্বর করে। এরপরে যেটা থাকবে লেখা থাকবে, নিচের যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের নাম উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। এই বৈধতা বিচার পরীক্ষায় থাকবে দুটো, বৈধতা বিচার দুটো থাকবে, 4, 4, 8 গেল। এর সঙ্গে অথবা দিয়ে এই বৈধতা বিচারের নিচেই অথবা দিয়ে লেখা থাকবে উদাহরণ সহ ব্যাখ্যা অথবা টিকা লেখো। বৈধতা বিচারের সঙ্গে টিকা থাকে। টিকাটা কীরকম? সব থেকে ইম্পর্টেন্ট এবছর তোমাদের জন্য 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফিলোসফির টিকা বলছি, দর্শনের টিকা বলছি, তোমরা খাতায় লিখে নাও। যেমন ধরো অব্যাপ্য হেতুদোষ বা নিরপেক্ষ ন্যায় বা নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, এর মধ্যে মনে করো একটা আসলো নিরপেক্ষ ন্যায়ের মূর্তি আর নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, এই দুটোর মধ্যে একটা ধরো আসলো, বা অব্যাপ্য হেতুদোষ থেকে আসলো একটা। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের এখন যেটা বলবো খাতায় লিখে নাও, চারিপদ ঘটিত দোষ, মানে চতুষ্পদ ঘটিত দোষ বা চারিপদ ঘটিত দোষ, এটা একদম গ্যারান্টি তোমাদের এবার 2025-এর পরীক্ষার জন্য, চারিপদ ঘটিত দোষ। তাহলে বৈধতা বিচার দুটো, 4, 4, 8, টিকাও দুটো, 4, 4, 8, তোমরা টিকা দুটোই লিখবে। চারিপদ খাতায় লিখে নাও, চারিপদ ঘটিত দোষ অবলিক দিয়ে লেখো চতুষ্পদ ঘটিত দোষ, গ্যারান্টি। এর সঙ্গে আর কি পড়বে? অবৈধ সাধ্য দোষ, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপথ, অবৈধ পক্ষপাত, এগুলো পড়বে, বা নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষ। আমি ইম্পর্টেন্টগুলো বলছি, তোমরা খাতায় লিখে নাও। চতুষ্পদ ঘটিত দোষ এর আরেক নাম চারিপদ ঘটিত দোষ, এটা একটাই, 1। নাম্বার 2 নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষ, তাহলে হলো 2। নাম্বার 3 নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপথ, পক্ষপাত, এগুলো দেখবে। আর হলো অবৈধ সাধ্য দোষ আর নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, এই টিকাগুলো দেখবে। কিন্তু ইম্পর্টেন্ট নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষ আর হচ্ছে চারিপদ ঘটিত দোষ আর ওই যে পক্ষ সাধ্য হেতু যেগুলো আছে এগুলো একটু দেখে নেবে ব্যাস। কিন্তু ইম্পর্টেন্ট নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষ আর চারিপদ ঘটিত দোষ, চারিপদ ঘটিত দোষ মানে চতুষ্পদ ঘটিত দোষ, এই দুটোর থেকে আসার সম্ভাবনা রয়েছে। যদি চারিপদ ঘটিত দোষ আসে তাহলে ওর সঙ্গে অথবা দিয়ে ওই সাধ্যপক্ষ হেতুর মধ্যে একটা আসতে পারে, না হলে নিরপেক্ষ ন্যায়ের মূর্তি বা সংস্থানের মধ্যে আসতে পারে, ঠিক আছে। আর নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষটা দেখবে। এটা গেল। আবার এমনও হতে পারে দেখা গেল বৈধতা বিচার দুটো আসলো, টিকা পরীক্ষায় এবার দিল না, 2025-এ টিকা আসলো না, তাহলে টিকার বিকল্প কি আসবে? প্রমাণ করো, প্রমাণ করো, প্রমাণ করো দুটো থাকবে, 4, 4, 8, 4, 4, 8। তাহলে বৈধতা বিচার অথবা টিকা অথবা প্রমাণ করো, এর মধ্যে 4, 4, 8। কিন্তু তোমরা ভালো করে টিকাটা পড়ো আর বৈধতা বিচারগুলো একটু দেখো। প্রমাণ করো যারা নর্মাল আছো, যারা বোঝো কম, তারা প্রমাণ করো পরীক্ষায় লিখতে যাবে না, আর যারা শিখেছো তারা লিখবে প্রমাণ করো। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই তোমরা টিকাগুলো ভালো করে দেখবে। এই যে নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষ, চারিপদ ঘটিত দোষ, সংক্ষিপ্ত এই যে অব্যাপ্য হেতু দোষ, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি সংস্থান, এগুলো বেশি করে দেখবে, সাধ্যপক্ষ হেতু, ঠিক আছে। এগুলো তোমরা সবাই টিকা পড়বে, কি পড়বে? টিকা আর হচ্ছে বৈধতা বিচার, যদি পারো বৈধতা বিচার করবে, প্রমাণ করো এগুলো করতে যাবে না, যারা শেখো নাই তারা পাবে না। এরপরে মিল থেকে দুটো প্রশ্ন থাকবে, মিলের যে অধ্যায়টা, মিলের থেকে দুটো প্রশ্ন, একটা প্রশ্ন সরাসরি নাম দিয়ে থাকবে, আর একটা প্রশ্ন মানে ওই প্রশ্নটার নিচে যে আরেকটা প্রশ্ন থাকবে সেটা কি? মিলের যে কোনো একটা পদ্ধতির থেকে উদাহরণ দিয়ে দিবে, উদাহরণ দিয়ে বলবে এটি মিলের কোন পদ্ধতির উদাহরণ, তার দুটি সুবিধা অসুবিধা, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত দাও। কিন্তু তোমরা দেখা গেল উদাহরণটা বুঝলেই না এটা মিলের কোন পদ্ধতির উদাহরণ,
তাহলে কিন্তু তোমরা যদি ওই প্রশ্ন উত্তর লিখতে যাও তোমার ভুল হবে। দেখা গেলো উদাহরণটা দিয়ে দিল স্বপরিবর্তনের, তোমরা লিখে দিয়ে আসলে ব্যতিরেকী পদ্ধতি, তাহলে তো হবে না। বা আসছে উদাহরণটা ব্যতিরেকী পদ্ধতির, তোমরা পুরো উত্তরটা লিখে দিয়ে আসলে অন্যই ব্যতিরেকী পদ্ধতি, তাহলে কিন্তু পুরোটাই মানে ভুল হবে, কোনো নম্বর পাবে না, সময়টাই নষ্ট হবে। তাই বলছি যারা বোঝো কম তারা উদাহরণের দিকে যাবে না, যেটা সরাসরি নাম দিয়ে থাকবে সেটার প্রশ্ন উত্তরই তোমরা লিখবে। আমি বলছি কীভাবে আসবে। এবছর দুটো প্রশ্ন বলছি। মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি অসুবিধা দুটি উল্লেখ করো। মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি অথবা মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো। এই অন্যই পদ্ধতিরও সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি অসুবিধা দুটি। তাহলে এবছর যারা 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যাদের ফিলোসফি সাবজেক্টটা রয়েছে, তোমাদের কিন্তু এই মিল চ্যাপ্টার থেকে দুটো প্রশ্নই পড়তে হবে, বেশি না, দুটো। এক, অন্যই ব্যতিরেকী পদ্ধতি সম্পর্কে পড়বে, তার সংজ্ঞা, দৃষ্টান্ত, আকার, সুবিধা অসুবিধা। অন্যই ব্যতিরেকী পদ্ধতির পাশাপাশি শুধু অন্যই পদ্ধতি যেটা আছে, অন্যই পদ্ধতি, এই দুটো দেখবে। গ্যারান্টি এই দুটো থেকে একটা পাবেই কমন পরীক্ষায়। 2025 যারা পরীক্ষা দিচ্ছ এই দুটো প্রশ্ন থেকে একটা আসবেই, একটা নাম দিয়ে থাকবে আর একটা হয়তো উদাহরণ দিয়ে থাকবে। ক্লিয়ার? এই দুটো পড়বে, মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি আর মিলের অন্যই পদ্ধতি। এরপরে লাস্ট মুহূর্তে আমি আসছি। লাস্টে আবার কি থাকবে, লেখা থাকবে নিচের আরোহী যুক্তিগুলি বিচার করো ও কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। এরকম থাকবে দুটো, নিচের আরোহী যুক্তিগুলি বিচার করো ও কোনো দোষ থাকলে উল্লেখ করো, এরকম দুটো থাকবে, এক আর দুই। নাম্বার কত? 4, 4, 8। ঠিক আছে? এই যে দিনের পর রাত্রি আসে, ঠিক আছে, সুতরাং দিনই রাত্রির কারণ, এই যে প্রশ্নগুলো, জোয়ার ভাটা দিন রাত্রির, তারপরে টেলিগ্রাম অশুভ, এই যে বিষয়গুলো, এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের দুটো থাকবে। মাদলি ধারণ, এরকম দুটো প্রশ্ন থাকবে, 4, 4, 8। যদি তোমরা এই দুটোর দোষ গুণ বিচার করতে পারো তাহলে লিখবে, আর যদি দোষ গুণ না পারো তাহলে যে নিচে টিকা দেওয়া থাকবে দুটোই কমন পড়বে, টিকা তোমরা দুটো লিখবে। বলে দিচ্ছি, খাতায় লিখে নাও টিকা। এবারে ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ টিকা, অবৈধ সামান্যীকরণ দোষ আর মন্দ উপমা যুক্তি, এই দুটোর মধ্যে একটা কমন পাবেই। অবৈধ সামান্যীকরণ দোষ, খাতায় লিখে নাও, অবৈধ সামান্যীকরণ দোষ আর হচ্ছে মন্দ উপমা যুক্তি, এই দুটোর মধ্যে একটা কমন পাবে। আর হচ্ছে আর দুটো বলছি, সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। নাম্বার 2, একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। তাহলে কি বোঝা গেল? কি বললাম? অবৈধ সামান্যীকরণ দোষ, মন্দ উপমা যুক্তি, সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, আর একটা বললাম একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। এই চারটা থেকেই তোমরা কমন পাবে। আর যদি সময় থাকে বহুকরণবাদটা একটু দেখে নেবে, এই তো। কিন্তু বহুকরণবাদ প্রয়োজন হবে না, তোমাদের এই চারটা থেকেই তোমরা কমন পাবে। ক্লিয়ার? কি কি বললাম? অবৈধ সামান্যীকরণ দোষ, মন্দ উপমা যুক্তি, সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, আর হচ্ছে একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। এই চারটা থেকে তোমরা যে কোনো দুটো পরীক্ষায় কমন পাবেই। এই 2025 পরীক্ষায় যে চারটা টিকা বললাম, এই চারটা থেকেই দুটো কমন পাবে, গ্যারান্টি। তাহলে এখান থেকে টিকা লিখবে দুটো, কারণ তোমরা যদি দোষ গুণ বিচার করতে না পারো তাহলে টিকা দুটো লিখবে। টিকা চারটার মধ্যে কমন পাবে, এই চারটাই বড় টিকা, এখান থেকে চারটাই বড়, চারটার মধ্যে কমন পাবে। আর মিল থেকে যে কোনো একটা বট কোশ্চেন লিখবে 8-এর, উদাহরণটা বাদ দিয়ে, যেটা সরাসরি নাম দিয়ে থাকবে মিলের পদ্ধতির, তার দৃষ্টান্ত আকার সংজ্ঞা দিবে, সুবিধা অসুবিধা দিবে, ঠিক আছে। আর যদি বৈধতা বিচার না পারো, বৈধতা বিচারের নিচে যে অথবা দিয়ে টিকা লেখা থাকবে, টিকা লিখবে। আর যদি টিকা না আসে, শুধু বৈধতা বিচার আর প্রমাণ করো আসে, তাহলে বৈধতা বিচার দিবে, ঠিক আছে। আর যে টিকাগুলো বললাম, চারিপদ ঘটিত দোষ, নৈর্থক যুক্তিবাক্য জনিত দোষ বা অব্যাপ্য হেতু দোষ, নিরপেক্ষ ন্যায় সংস্থান মূর্তি, কমন পড়বেই। আর চারিপদ ঘটিত দোষ হচ্ছে 1 নম্বরে কমন। আর লাস্ট চ্যাপ্টার থেকে দুটো ইম্পর্টেন্ট, মন্দ উপমা যুক্তি আর অবৈধ সামান্যীকরণ দোষ, এই দুটোর মধ্যে একটা কমন পাবে। আর দুটো হচ্ছে সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ আর নৈর্থক একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। আমি যে কথাগুলো বললাম অল্প সময়ের মধ্যে তোমরা কাজে লাগাও। আর এমসিকিউ, এসিকিউ, এমসিকিউ যে 24টা থাকবে, 24টারই সঠিক
অপশন যেটা সঠিক, যেটা ঠিক, সেই অপশনটা বেছে নেবে, এসে কেউ 16টার উত্তরই লিখবে। আর যেভাবে বললাম এই টেকনিকটাকে ফলো করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, এগুলো পুরোটাই আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত আমার অভিজ্ঞতা নিরিখে এই সাজেশন। ঠিক আছে, এটা আমার দীর্ঘদিন পড়ানোর যে অভিজ্ঞতা, 23 বছর থেকে পড়াচ্ছি, 23 বছর থেকে রানিং চলছে আমার এই পড়াশোনার জগতে। আমি সেই নিরিখেই, সেই দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, লং টাইম একটা পিরিয়ড, এই টাইমের মধ্যে যে অভিজ্ঞতা, হ্যাঁ, সেই অভিজ্ঞতা নিরিখেই কিন্তু আমার এই সাজেশন। কারণ অভিজ্ঞতাকে মূল্য দিতেই হবে, অভিজ্ঞতাকে অস্বীকার করা যাবেই না। ঠিক আছে, আর এই কথাগুলি আমি আজ থেকে কয়েক মাস আগে, টেস্ট পরীক্ষার আগে, দুর্গাপূজার আগেই কিন্তু সাজেশন দিয়েছি। সেখান থেকে কিন্তু আমি আবার কাটসাট করে আরও সংক্ষেপে শর্টকাট করে বলে দিলাম, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে পরীক্ষা ভালো হয়। নার্ভাস হবে না, তাড়াহুড়ো করবে না, ঘাবড়াবে না, ভয় পাবে না, দুর্বল হবে না, দুশ্চিন্তা করবে না, টেনশন ফিল করবে না, শুধু স্যাটিসফাইড আমার পরীক্ষা ভালো হবে, পজিটিভ মাইন্ড, পজিটিভ থিঙ্কিং। ঠিক আছে, এবং আমি যা শিখেছি সবই আমি পাবো, আমি যা পড়েছি, আমি যা জেনেছি, এগুলোই কমন পড়বে, প্রশ্ন সোজা হবে, এটা মাথায় রাখো, পজিটিভ চিন্তা করো। ঠিক আছে, এবং কনফিডেন্স লেভেলটাকে ঠিক রাখো, আত্মবিশ্বাস, আমার পরীক্ষা ভালো হবে, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর যারা একটু দূরে রয়েছো, মানে হয়তো এসে আমার সঙ্গে আমার কাছ থেকে কোনো কিছু সাজেশন বা কোনো নোটস নিতে পারছো না, সম্ভব না, তারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা যোগাযোগ করে এগুলো পড়ে নাও, ইউটিউব চ্যানেল দেখে পড়ে নাও, ভিডিওটা দেখে। তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আশা করি সবার পরীক্ষা ভালো হবে, সবাই পরীক্ষা ভালো দেবে, সবারই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। এই সময়টাকে কাজে লাগাও, রিভাইজ দাও। আমি যে প্রশ্নগুলো বললাম, আশা করি সবাই এগুলো টেস্ট পরীক্ষার আগে পড়েছো, কিন্তু হয়তো একটু ভয়ে ছিলে এগুলো আসবে কি ফাইনালে কি কমন পড়বে। আজকে আমি তোমাদের জোর গলায় বললাম এগুলোই পড়ো। ঠিক আছে, পড়ো, মনে সাহস রাখো, পরীক্ষা ভালো হবে। রাখছি, আবার পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। এইভাবে কন্টিনিউ আমার ভিডিওগুলো চলতে থাকবে। আমার ভিডিওগুলো দেখতে চাইলে, আমার ভিডিওগুলো পেতে চাইলে, তোমাদের মোবাইলে আমার ভিডিওগুলো দেখতে চাইলে একটাই কাজ করতে হবে, শুধু আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। রাখছি, সবাই ভালো থেকো, পড়াশোনা ভালো করে করো। যে সমস্ত গার্জিয়ান এই মানে শিক্ষামূলক ভিডিওগুলো দেখে থাকো বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন পড়াশোনার সাজেশন থেকে শুরু করে বিভিন্ন টিপস, তাদের উদ্দেশ্যে অনুরোধ, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল, এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনাদের বাড়িতে যদি কোনো ছেলে মেয়ে থাকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকে, তাদেরকে অবশ্যই এগুলো জানাবেন, বার্তাগুলো পৌঁছে দেবেন। ঠিক আছে, রাখছি, সবাই ভালো পরীক্ষা দাও, ভালো পড়াশোনা করো, সবাই ভালো রেজাল্ট করো, ভালো ঠিক আছে, একটা উচ্চশিক্ষার পর্যায়ে পৌঁছাও। ঠিক আছে, এটাই, একটা ভালো মানুষ হও, আমি এই আশাই কামনা করি ঈশ্বরের কাছে। সবাই ভালো থেকো, রাখছি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।